ইন ডিটেলসে আজকে কি আলোচনা করব? মিওসিস। লিখে ফেলি চলো। মিওসিস খুবই গুরুত্বপূর্ণ সেল ডিভিশন। তবে মাইটোসিস না বুঝে কেউ মিওসিসে এগোতে পারবে না। এই কনসেপ্ট বা এই থিঙ্কিংটা মাথায় ক্লিয়ার রাখো। Being a student, if you are unable to understand mitosis in details, you can't move with meiosis. Mitosis হলো গড়পড়তা একটা স্ট্যান্ডার্ড টিপিক্যাল ডিভিশনকে ইন্ডিকেট করে, কারণ মাইটোসিসের আবার অনেক মিল মিওসিসেও পাবে, প্রচুর মিল। মাইটোসিসের কনসেপ্টের ওপরেই আমরা একটু টানা হিচড়া করব যাতে আমরা একটা ফ্লেক্সিবিলিটি নলেজ পাই। মিওসিস কথাটা প্রথম কোথা থেকে এসেছে জান? গ্রিক শব্দ মিওনাম থেকে। এটা একটা গ্রিক ওয়ার্ড। মিওনাম মানে টু রিডিউস, টু লেসেন, টু ডিক্রিজ দ্য নাম্বার। এইটার প্রথম মিওসিস সম্বন্ধে গবেষণা করেন একজন জার্মান সায়েন্টিস্ট, হার্টওয়েগ। 1876 অর দিস পিরিয়ড অফ টাইম। উনি কিসের মধ্যে এই গবেষণাটা করেন? উনি একটা এগ সেলের মধ্যে করেন। কার এগ? মানুষের না, সি আর্চিন নামক একটা একাইনোডার্ম। সি আর্চিন, যেমন তোমরা স্টারফিশ পড়েছো বা স্যান্ড ডলার, এগুলো কিসের এক্সাম্পল? এগুলো তো সব একাইনোডার্মস এর এক্সাম্পল। ঠিক সেরকমই সি আর্চিন একটা একাইনোডার্ম। এটা ব্র্যাকেটে লিখে রাখতে পারো, ইটস আ একাইনোডার্ম। এর যে এগ সেল, তার মধ্যে ইনি প্রথম এই ধরনের ডিভিশন প্রথম দেখেন, অবজার্ভ করেন এবং পুরো ফেনোমেননটাকে ডেসক্রাইব করেন। এটার থেকে অবশ্যই ছোট কোশ্চেন আসতে পারে আমাদের। মিওসিসে কনসেপ্টটা কিরকম? একটা ডিপ্লয়েড সেল যার 2n নাম্বার, ধরে নাও 10 আছে। এই প্রসেসে যে সেলস গুলো তৈরি করবে, ধরো এখান থেকে কিছু সেলস হলো, এটা ধরো মাদার সেল, এটার থেকে কিছু ফাইনাল সেলস হবে। এর অবজেক্টিভ থাকবে হলো টু রিডিউস দ্য নাম্বার, মানে n ইকুয়ালস টু দেখা গেল 5 হয়ে গেল ডটার সেলে। এইটাই এর করার মূল উদ্দেশ্য। মিওসিস প্রসেসে যে মাদার সেল ডিভাইড হয়, ডিভাইড হয়ে যে ডটার সেল তৈরি করে, তাদেরকে কি নামে ডাকা হয় জানো? জেনারেলি দে আর রেফার্ড অ্যাজ মিওসাইটস। মিওসাইটস। মিওসাইটস কাদেরকে জেনারেলি বলে? জেনারেলি মিওসাইটস বলা হয় স্পার্মাটোসাইট and oocyte. These two type of cells are technically referred as myocytes. এরপরে যখনই মিওসাইটস টার্মটা পাবে কোনো জায়গায়, think about gametes, কারণ মিওসিস প্রসেসটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ছাড়া আর কোথাও হয় না। মিওসিস প্রসেস, it is a typical type of cell division only found in sexually reproducing organism, and that also within their gamete producing tissue. তার মানে আমি তুমি প্রত্যেকেই সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। আমাদের শরীরের কিন্তু মাথা, হাত, পা, কিডনি, লিভার এইসব জায়গায় হয় না। একমাত্র ছেলেদের ক্ষেত্রে টেস্টিস এবং মেয়েদের ক্ষেত্রে ওভারির ভেতরেই তৈরি হবে এই ধরনের মিওসাইটস বাই মিওসিস। এবার চলো বেসিক ডিভিশন গুলো কিরকম হয় সেটা একবার দেখে নিই। এবং আগের দিনের মতো এই ব্যাপারটাও বোঝার জন্য আমরা একটা টেবিলের হেল্প নিই, রাইট? একটা বেসিক টেবিল বানায়। এটা মুছলাম কেন? রেখেও করতে পারতাম। আমরা যদি ব্রডলি মিওসিস এই ডিভিশনটাকে সেন্ট্রালাইজ ক্যাটাগরি করার চেষ্টা করি, a single cell division of meiosis can be further divided into two substages. At first it will be meiosis 1 and meiosis 2. এই দুটো ডিভিশন নিয়ে কিন্তু একটা মিওসিস ডিভিশন শেষ হয়। মিওসিস 1 এর মধ্যে কি আছে? মিওসিস 1 এও কিন্তু ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস দুটোই আছে। সো কে স্ট্যান্ড ফর ক্যারিওকাইনেসিস, তোমরা ফুল কথা লেখো। সি স্ট্যান্ড ফর সাইটোকাইনেসিস, তোমরা পুরো কথা লেখো। আমি একটু এই জায়গায় টেবিলটা যেহেতু শর্ট জায়গা পাচ্ছি তাই পুরো কথা লিখছি না, তোমরা ফুল কথা লেখো, একটু জায়গা নিয়ে টেবিলটা বানাও। ক্যারিওকাইনেসিসে মিওসিস 1 এ আগের দিনের মতোই আমরা সাবফেজ গুলো জানবো। এখানে কি আছে? ক্যারিওকাইনেসিসের মধ্যে প্রোফেজ, পি ফর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। আর সাইটোকাইনেসিসে কোনো সাবডিভিশন নেই। আগের দিনের আমরা যে নলেজটা পেয়েছিলাম মাইটোসিসে সেই অনুযায়ী এই প্রত্যেকগুলোকেই বলা হয় প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 অ্যান্ড টেলোফেজ 1।
তো সেই সেই অনুযায়ী এই সাইটোকাইনেসিসটাকেও কিন্তু সাইটোকাইনেসিস 1 বলা হবে। এবার মিওসিস 1 এর কি ডিভিশন? মিওসিস 1 এরও আবার সেম ডিভিশন, ক্যারিওকাইনেসিস 2 এন্ড সাইটোকাইনেসিস 2। টেকনিক্যালি এটাও 2 এর আন্ডারে পড়বে। এই ক্যারিওকাইনেসিসেরও আবার সেম ভাগ আছে, অর্থাৎ এখানেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে এবং লাস্টে সাইটোকাইনেসিস। যেহেতু এরা সব 2 এর আন্ডারে বিলং করছে, তো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এইগুলো কিন্তু এখানে বলা হবে। কিন্তু এখানে একটা নোটস আছে, একটা স্টার আছে। এখানে সবচেয়ে জটিল স্টেজ হলো প্রোফেজ 1 অফ মিওসিস 1। এইটার অনেকগুলো সাবফেজ আছে, কি কি জানো? ল্যা, যা, পে, ডি, ডা। ভেরি ইজি। এবার ফুল ফর্ম গুলো লিখি। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, diakinesis. These are the 5 sub stages of prophase 1. So according to this concept, definitely the prophase 1 is the longest phase of meiosis, entire meiosis process, including all the meiosis 1 and 2 divisions. Such kind of different type of subphases are obviously not found in prophase 2. These subphases are only found in prophase 1. খুব গুরুত্বপূর্ণ। আমি ছবি এঁকের প্রত্যেকটার ফিচার বলবো। এটাকে মনে রাখার আমার প্রচন্ড ঘরোয়া পদ্ধতি, ল্যা, যা, পে, ডি, ডা। আমি জানি না এটাকেও যদি তোমরা স্পেলিং করে বলতে বলো আমি বোর্ডে লিখতে পারবো না, কিন্তু আমি এই পদ্ধতিতে ছোটবেলা থেকে মনে রাখছি, ভুলি না। ওই ল্যাজা, পেটি এইসবের মাছের সাথে খানিকটা মিল খায়, ওরমভাবে মনে রাখি। এবার তোমরা যদি যে কোনো কিছু অ্যাব্রিভিয়েশন ভাবতে পারো, সিরিয়াল ব্রেক করলে হবে না, এই সিরিয়ালই লিখতে হবে। ল্যাজা, পে, ডি, ডা আমি এরকম ভাবে মনে রাখি। এর প্রত্যেকটা ডিফারেন্ট কি কি ফিচার আছে, কিভাবে তারা ইউনিক, ছবি না আঁকলে তো হবে না। তো চলো মাইটোসিসের মতো আবার আজকে ডিটেলস ছবি আঁকতে হবে। তো অ্যাট ফার্স্ট তুমি যে কোনো একটা জায়গায় সেন্ট্রিওল আঁকো আর হিজিবিজি ক্রোমাটিন ফাইবার এঁকে দাও। Always remember, you need to draw these phase. Had to start any diagram or mitosis or meiosis. Meiosis 1, prophase 1 দিয়ে জার্নি স্টার্ট হবে। তো এইবারে যে ছবিটা আঁকবো এটা মিওসিস 1 এর প্রোফেজ 1 হবে। এক কাজ করি চলো তো, প্রোফেজ 1টাই দেখাতে আমার 5টা ছবি লাগবে, তো ওয়াই নট আমি 5টা গোল আগে এঁকে ফেলি। All of these name written in the red color actually represent the subphases of prophase 1. So we are under the subphase of prophase 1. কি কি চেঞ্জ হয় ছবিতে ভালো করে দেখো। একদম শুরুতেই কিন্তু নিউক্লিয়ার এনভেলপের ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু ঘটে না। Disappearance of nuclear membrane actually takes place at the end of diakinesis. বেশ, তাই করলাম। সবগুলোতে সলিড নিউক্লিয়ার মেমব্রেন আঁকলাম, শুধু লাস্টের সাবফেসটা দ্যাট রিপ্রেজেন্ট ডায়াকাইনেসিস সেখানে আমরা ডটেড আঁকলাম। ফার্স্ট ছবি, ক্রোমোজোম এরকম একদম পেঁচিয়ে রয়েছে ইন্টারফেজে রেস্টিং কন্ডিশনে। দে উইল স্টার্ট কয়েলিং অর কন্ডেনসেশন। So at first they will appear like this till enough amount of condensation are remaining for the rest of the subphases. So here we have drawn only 4 chromosomal strands. যত বেশি আঁকবে ছবি কমপ্লেক্স হবে। সহজ আঁকি, দুটো হোমোলোগাস সেট নিয়েছি, সে ফর এক্সাম্পল ক্রোমোজোম 1 and ক্রোমোজোম 2, ডিপ্লয়েড অর্গানিজমের দুটো সেট নিয়েছি এখানে। এর পরবর্তী ছবি জাইগোটিন। তবে তার যাওয়ার আগে লেপ্টোটিনের ফিচার বলি। লেপ্টোটিনে কি হয়, প্রোফেজের একদম বিগিনিং, এখানে সেন্ট্রিওল গুলো একে অপরের থেকে জাস্ট সেপারেট হওয়া শুরু করেছে।
So the centriole of the centrosome start to separating from each other. The chromosomal content or the chromatin fiber have started their condensation process and still several way to go. অনেকটা বাকি এখন। And they will apparently look like a flower bouquet. That's why this particular surface of prophase 1 is known as bouquet stage. Okay. এটাকে বুকে স্টেজ বলে, কারণ সবে কন্ডেনসেশনটা হওয়া শুরু করেছে, ক্রোমোজোমাল কন্ডেনসেশন এখনো শেষ হয়নি। তো অনেক জায়গায় যখন একাধিক ক্রোমোজোম থাকে, সে ফর এক্সাম্পল 10, 20, 40 ডিফারেন্ট ক্রোমোজোমস আর দেয়ার, তো দেখে মনে হয় যেন একটা ফুলের তোড়ার মতো লাগছে। ধরে এক্স্যাক্টলি নিশ্চয়ই লাগবে না, বাট সায়েন্টিস্টরা এরকম নাম দিয়েছে। এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এই পয়েন্টটা কোন সাবস্টেজে দেখা যায় যদি জিজ্ঞেস করে, ইওর অ্যান্সার উইল বি প্রোফেজ 1 লেপ্টোটিন। ঠিক আছে, দেন the cell will move to the next subphase, zygote. Zygote কি হয়? Condensation of chromosome takes place in several folds and the chromosomes are now looking very dense. They are highly coiled structure right now. So this is one chromosome and the another one represented in blue color. But not only the complete condensation of chromosome takes place, there also another important feature takes place during zygote, and that is coming close to each other of the homologous pair. So all the homologous pair, imagine if they are not remain close to each other from the beginning, so they will now try to come close to each other during this phase, and they will try to merge their chromatids, especially their non-sister chromatids. This event is known as synapsis, coming close to each other and merging of the chromatids of homologous chromosome. This is known as synapsis. This event takes place during zygote. তো এখানে যেমন বুকে স্টেজ আমরা স্টার দিয়ে লিখেছি, আমার মনে হয় জাইগোটে নিয়ে আমাদের একটা স্টার দিয়ে কথা লিখে রাখা উচিত, দ্যাট ইজ সাইন্যাপসিস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট যেটা এখানে ঘটে। Do we know what is homologous pair of chromosome, what is sister chromatids, what is non-sister chromatids? ধরো এটা আমার শরীরে ক্রোমোজোম নাম্বার 5 এ গেছে, দুটোই ক্রোমোজোম নাম্বার 5। হোমোলোগাস পেয়ার তাকেই বলে যখন সেম সেট অফ ক্রোমোজোমের দুটো ক্রোমোজোমকে পাশাপাশি ধরা হয় বা নেওয়া হয়। যেমন আমার শরীরে 23টা ক্রোমোজোম আছে, তো প্রত্যেকটা ক্রোমোজোম, অ্যাজ আই এম এ ডিপ্লয়েড অর্গানিজম, সো দেয়ার আর ওয়ান সেট অফ ক্রোমোজোম, সব দুটো দুটো করে আছে। তোমার বাড়িতে যেরকম সক্স দুটো দুটো করে আছে, গ্লাভস দুটো দুটো করে আছে, একটা হারিয়ে গেলে মুশকিলে পড়বে। এই হোমোলোগাস পেয়ারের একটা ক্রোমোজোম যদি ধরো, এটাকে আমি চাপা দিয়ে রেখেছি, নেই। এই ক্রোমোজোমে দুটো ক্রোম্যাটিড রয়েছে, আমরা জানি ওয়ান সিঙ্গেল ক্রোমোজোম ইজ মেড আপ অফ 2 ক্রোম্যাটিডস, রাইট? এই ক্রোমোজোমের ক্রোম্যাটিড গুলোকে একে অপরের সিস্টার ক্রোম্যাটিডস বলে। তার মানে এটা এর রেসপেক্টে সিস্টার, তেমনি এইটাও এর রেসপেক্টে সিস্টার। কোনো কনফিউশন নেই। কিন্তু এরা যেহেতু একই ক্রোমোজোম, সে ফর এক্সাম্পল ক্রোমোজোম নাম্বার 5 এর আন্ডারে, এর এই ক্রোমোজোমের ক্রোম্যাটিড আর্মটা এর সাথে কিন্তু সিস্টার নয়। তাহলে এর রেসপেক্টে এর, কিংবা এর রেসপেক্টে পরে পাশেরটা, যাই করো না কেন, এই দুটোই কিন্তু নন সিস্টার ক্রোম্যাটিড। বলো বুঝলে কিনা? নন সিস্টার ক্রোম্যাটিড, পুরো কথাটা লিখে নাও। মানে এর রেসপেক্টে এ হোক বা এ হোক, বোঝা গেছে? তাহলে সিস্টার ক্রোম্যাটিড, নন সিস্টার ক্রোম্যাটিড কাকে বলে বুঝে রাখো। এক্ষুনি এই টার্মটা ইউজ হতে চলেছে একটু পরেই। পরের ছবি প্যাকাইটিন। তো আমরা নেক্সট মুভ করে গেলাম জাইগোটিন থেকে প্যাকাইটিনে। প্যাকাইটিনে কি হয়? প্যাকাইটিনের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হলো টেট্রাড ফরমেশন। হোয়াট ইজ টেট্রাড? টেট্রাড মিন্স when 4 chromatids of a homologous set align against each other. Listen, what happened during zygote? Imagine these are 2 chromosome. আমার এই পাশে আরেকটা বুড়ো আঙুল থাকলে ভালো হতো, 4টে ক্রোম্যাটিড তো বোঝানো যাচ্ছে। বাট ইমাজিন করো এটা হোমোলোগাস পেয়ার, এটা একটা হোমোলোগাস পেয়ার, এটা আরেকটা পেয়ার। তো জাইগোটিনে কি হয়? দে কাম ক্লোজ টু ইচ আদার এন্ড ট্রাই টু ওভারল্যাপ উইথ ইচ আদার।
but the process is still yet to go. This coming close to each other is known as synapsis, and an event or a complex known as synaptonemal complex takes place during zygoting or end of the zygote. যখন এই কমপ্লেক্সটা অলমোস্ট কাছাকাছি চলে আসে, বিশেষ কিছু প্রোটিনস আছে যেগুলো এর এই কম্বিনেশনটাকে ফর্ম করে, এই এন্টায়ার স্ট্রাকচারটাকে বলা হয় সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। পরীক্ষায় কোশ্চেন আসে, when or during which subphase or phase you may observe synaptonemal complex. So remember, synapsis, this name is associated with zygote. So synaptonemal complex is formed at the end of the zygote. Now after the completion of synaptonemal complex, the entire structure will seems to look like this. Two chromatids of each of the homologous member now seems to look apparently as the two chromatids only, but they are actually 4 in number. That's why it is known as tetrad. চারটে ক্রোম্যাটিড আছে, তাই এটাকে টেট্রাড বলে। যেহেতু ওভারল্যাপ করে গেছে, এইটা পাওয়া যায় প্যাকাইটিনে। সো হাউ ক্যান উই ড্র দ্যাট পার্টিকুলার ডায়াগ্রাম? আমি প্রত্যেক জায়গায় ব্ল্যাক আর ব্লু দিয়ে দেখাচ্ছি, তো সেটাই দেখাই। এখানে ওভারল্যাপটা আমাকে দেখাতে হবে, মোটামুটি এরম ভাবে দেখাও। এর চেয়ে ভালো তো আর বোঝানো সম্ভব না, কিভাবে দেখাবে? তো এরম ভাবে আঁকি, ওভারল্যাপ করে গেছে। ফাইন, ওভারল্যাপ করে গেছে, এটা বুঝলাম। এই ওভারল্যাপ করে কিসের জন্য? মূলত হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের পার্ট এক্সচেঞ্জ হয় এই ওভারল্যাপের সময়। দ্যাট ইজ নোন অ্যাজ ক্রসিং ওভার অর রিকম্বিনেশন। So there is another important event that also takes place during Pachytene, and this is a high rated question. When the crossing over takes place, crossing over or recombination actually takes place during meiosis, and being specific, it will actually takes place during the Pachytene subphase of prophase 1 of meiosis 1. meiosis 2 তে হয় না। তার মানে এই যে একটু আগে যে লিস্টটা এঁকেছিলাম প্রোফেজ 2, তাতে কিন্তু এইসব কিচ্ছু হয় না, এর সব ঘটনা হয় প্রোফেজ 1 এ। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা কথা, ক্রসিং ওভার কখন হয়? আফটার দ্য কমপ্লিশন অফ synaptonemal complex and complete formation of tetrad, the physical exchange of non-sister chromatids may takes place. Why did I use the term may? Because it is not mandatory that whenever any homologous counterpart come close to each other, crossing over must occur. No, it's not a statutory warning kind of events. It may not also be occur, but there may be a possibility of exchanging the particles. মিওসিসের সময় ক্রসিং ওভার হওয়ার চান্সেস থাকে। টেট্রাড ফর্মেশন মানেই ক্রসিং ওভার হবেই তা নয়। দেখো, একটা ক্রোমোজোমে হাজার হাজার জিন্স থাকে, তাহলে হলে তো সব জিনের মাঝে হতে হয়। যদি হয়ও একটা দুটো 5টা 10টা হয়, সে ফর এক্সাম্পল একটা জিনে একটা ক্রোমোজোমের উপর ধরো 2000 খানা জিন আছে, 3000টা জিন আছে, তাই থাকে একটা ক্রোমোজোমে অনেক জিন থাকে, আর হয়তো একটা দুটো জিনের মাঝে, তাহলে বাকি জিনগুলো কি দোষ করলো? তারা ওই ব্যাপারে চলে আসে, মেবি তাদের মধ্যে নাও হতে পারে। তো খুব কম পার্সেন্টেজ চান্স থাকে ক্রসিং ওভার হয়, আর যদি হয়ও 2-4টে জিনের মধ্যে হবে। পুরো ক্রোমোজোমের সব জিন কিন্তু এক্সচেঞ্জ হয় না। সো ক্রসিং ওভার কমপ্লিট হলো আফটার প্যাকাইটিন। দেন হাউ উই ক্যান ড্র দ্য ডায়াগ্রাম অফ ডিপ্লোটিন? The next diagram, diplotin actually indicate the separation of tetrad. Now imagine they were aligned like this during Pachytene by forming tetrad. Now they will try to separate from each other, and whenever they will try to separate from each other, if the crossing over event occurred during Pachytene, this place will take time to dislodge. এই জায়গায় আটকে যাবে। যদি ক্রসিং ওভার না হয় তাহলে খুব সুন্দরভাবে স্লিপ খাবে, যদি ক্রসিং ওভার হয়ে থাকে যে জায়গাটাতে হবে সেই জায়গাটা খুলবে না অত সহজে, আটকাবে। কারণ ওখানে একটু আগেই রিকম্বিনেশন নডিউল তৈরি হয়েছিল, তাতে কিছু প্রোটিন এনজাইমের ইনভলভমেন্ট ছিল, এই জায়গাটা খুলবে না, তখন এই জায়গাটা ধীরে ধীরে খুলবে। এই পুরো প্রসেসটাকে কায়াজমা টার্মিনালাইজেশন বলে। এই যে নটটা, যে জায়গায় অ্যাকচুয়াল ফিজিক্যাল এক্সচেঞ্জ অফ ক্রোমোজোম হয়েছিল, সেই জায়গাটা এবার খুব ভালো করে ভিজুয়ালাইজ করা যাবে ইন
আর ডিপ্লোটিন সাবফেজ সেল। কিরকম দেখতে লাগবে জানো? এই রকম। এবার তুমি অ্যাপারেন্টলি এক্স শেপের একটা স্ট্রাকচার দেখতে পাবে, সেটা সেই ছোটবেলা থেকে পড়ছো। দিস ইজ কল্ড কায়াজমা। টু কালার দিয়ে যেটা বোঝালাম এটা হলো ওই ছোট ক্রোমোজোমটা যেটা আমরা প্রথম থেকে টানছি। এই যে যে একটা এক্স শেপের নট তৈরি হচ্ছে এই যে জায়গাটা, দিস ইজ কল্ড কায়াজমা। কায়াজমা। প্রত্যেকটা সাবফেজের কিছু ইউনিক অ্যান্ড ক্যারেক্টারিস্টিক টার্মস কিন্তু আমি লিখতে লিখতে যাচ্ছি। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। You can certainly expect any question from these important terms. আর এই জায়গাটা কি বলতো, খুব খুব তাড়াতাড়ি খুলবে না। Chiasma indicate the point of crossing over. এই জায়গাটাতে অ্যাকচুয়ালি হয়েছে। সামনের দিকে হলে সামনে হবে, মাঝের দিকে হলে মাঝে হবে। আর এটা না এরকম ভাবে স্লাইড করে খোলে, যেরকম ভাবে ব্যাগের চেন খোলো তোমরা ওরকম ভাবে, এরকম ভাবে স্লাইড করে খোলে। এই খোলাটা শেষ অবধি থাকে, প্রোফেজ শেষ হওয়া অবধি এই সেপারেশনটাও হয় না। এটা লাস্ট ফেজে একদম মাথায় এসে পৌঁছলেও তখনও খোলে না। লাস্ট ফেজটা কিরকম? লাস্ট ফেজ হলো ডায়াকাইনেসিস, যেখানে এন্ডে চলে এসছে কিন্তু তাও সেপারেশন হবে না, কখনো সেপারেট করবে না। এর খুব গুরুত্বপূর্ণ কারণ আছে, পরে আমি আঁকছি যখন মেটাফেজ অ্যানাফেজ আঁকবো। এবং ব্লুটাতেও তাই করব। কায়াজমা শেষ হয়ে এসছে কিন্তু তাও ছেড়ে যায়নি, কিন্তু এখানেও দেখো লেগে রয়েছে। আর এই পুরো প্রসেস চলাকালীন যেগুলো আমি দেখাচ্ছিলাম, প্রত্যেকটা ছবিতে হয়তো দেখায়নি, এগুলো আস্তে আস্তে একে অপরের থেকে দূরে যেতে যেতে অলমোস্ট 180 ডিগ্রিতে এসে পৌঁছে যায় এবং আস্তে 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 স্পিন্ডল ফাইবার তৈরি করাও শুরু করে দেয়। ডায়াকাইনেসিস সাবফেজে অলমোস্ট অ্যাস্ট্রাল ফাইবার অনেকটা তৈরি হয়ে যায়, কারণ এর পরেই তো মেটাফেজ। So now this cell is ready for metaphase, right? So diakinesis এ কি হয়, যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা কিভাবে ডিফাইন করব স্যার? প্রত্যেকটাতে তো তুমি একটা করে ক্যারেক্টারিস্টিক স্টার দিয়ে লিখে দিয়েছো, এখানেও আছে, সেটাকে বলা হয় কায়াজমা টার্মিনালাইজেশন। কায়াজমা টার্মিনালাইজেশন means ending of chiasma formation. This is the ending, right? বোঝা গেল এই অবধি? Now we will try to know what will happen during metaphase. And they are from the astral fibers. At first, the blue chromosome relatively smaller in size. They will be bound by this kinetochore microtubule, right? And then we will draw the black one. রেডি করে রাখো। আজকে কজন এসছে? হ্যাঁ, আমাকে ধরো তো? আমায় ধরনি? তোমাকে ধরেছো? গুড, কত উন্নতি হয়ে গেছে তোমার। একটা জিনিস দেখো এই ছবিটাতে, আমরা এই মুহূর্তে কোথায় আছি? মেটাফেজ। মেটাফেজ কি? মেটাফেজ 1। মিওসিস 1-এ আছি তো এখনো, মেটাফেজ 1-এ আছি। এখানে আরো অনেক অ্যাস্ট্রাল ফাইবার বেরিয়েছে, সবগুলো এঁকে আর ছবিটাকে আমি ক্লামজি করছি না, মূলত প্রয়োজন আমার এইটুকুই। আগের দিনে আঁকা মাইটোসিসের মেটাফেজ আর আজকের আঁকা মেটাফেজ 1-এর ছবিটার মধ্যে একটা মারাত্মক ডিফারেন্স কি জানো? আগের দিনে আঁকা মেটাফেজের ছবিটা খোলো, খুলে তোমার চোখের সামনে রাখো। সেখানে একটা জিনিস খেয়াল করো, যে ক্রোমোজোম গুলো মিডলে ছিল নিয়ার দ্য ইকুয়েটার,
তার দু সাইডেই কাইনেটোকোর মাইক্রোটিউবিউল টাচ করেছিল। আর আজকের আঁকা ছবিটাতে দেখো এখানে অ্যাকচুয়ালি তো দুটো ক্রোমোজোম আছে, প্রত্যেকটা ক্রোমোজোমের এক সাইডটাকে ধরতে পারলেও এই জায়গাটা ধরতে পারছে না, কারণ এরা তার আগের স্টেজ অর্থাৎ কায়াজমা টার্মিনালাইজেশনের এখনো এন্ডে আছে। এইটা একটা বিরাট সিগনিফিকেন্স, এই কারণেই কিন্তু এটা ছাড়ায় না এই সময়। এই যদি এই সময় সেপারেট হয়ে যেত তাহলে কিন্তু কাইনেটোকোর মাইক্রোটিউবিউলটা এক একটা ক্রোমোজোমের দুটো এন্ডকে ধরতে পারতো। যেহেতু এই কায়াজমা টার্মিনালাইজেশন এই এন্ডেও প্রায় শেষ হয় না, সেই কারণেই কিন্তু তখনও যেহেতু ওদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন একদম এন্ডে গেলেও হয়তো রয়ে গেছে, সে কারণে এই কাইনেটোকোর মাইক্রোটিউবিউল এক সাইড থেকে এই ক্রোমোজোমটাকে ধরেছে, আর এক সাইডে এই ক্রোমোজোমটাকে ধরেছে, প্রত্যেকটা ক্রোমোজোমকে দু সাইড থেকে ধরতে পারেনি। এবার যেই টান দেবে অ্যানাফেজে তখন এইটা এই সাইডে টোটাল যাবে দুটো ক্রোম্যাটিডকে নিয়ে, এটাও ওই সাইডে টোটাল যাবে দুটো ক্রোম্যাটিডকে নিয়ে, হয়ে গেল না ক্রোমোজোম নাম্বার অর্ধেক। এরপরের ছবি অ্যানাফেজ কেমন হবে, চলো এঁকে ফেলো। So this time I will draw anaphase 1. First centriole, as we do in every diagram. Then the decreasing microtubule, the microtubule will pull different homologous chromosome to the opposite end, and during this pull these chromosomes will appear like double inverted V, which was like single inverted V in case of মাইটোটিক অ্যানাফেজ। দেখো এখনই মিলিয়ে নাও, ছবিটা খোলো, মাইটোসিসের অ্যানাফেজের ছবি খোলো, ওখানেও ভি আকারে রেখেছিলে, বাট দোজ ওয়ার সিঙ্গেল ইনভার্টেড ভি। দেখে মনে হচ্ছে উল্টো দিকে টানছে, ভি গুলো ইনভার্টেড কিন্তু সিঙ্গেল ছিল, ঠিক কিনা বলো? ডাবল ছিল এরকম। ডাবল ইনভার্টেড ভি কি ইন্ডিকেট করে? যে টোটাল ক্রোমোজোমটা মুভ করছে অ্যালং উইথ বোথ অফ ইটস ক্রোম্যাটিড, ঠিক কিনা বলো? তাহলে দেখো ক্রোমোজোম নাম্বার এর পরের ছবিটাতেই অর্ধেক হয়ে যাবে। Now we will draw telophase. আচ্ছা, টেলোফেজের সময় থেকেই না ফ্যান্টাস্টিক গোল এঁকেছি এটা। টেলোফেজের সময় থেকেই কিন্তু সাইটোকাইনেসিস তো স্টার্ট হয়ে যায় অলমোস্ট। তো এইবার আমাদের যেটা করতে হবে, একটা সেন্ট্রিপেটাল ক্লিভেজ দেখাতে হবে। টেলোফেজের ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কি? রিঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন, রাইট? তো এরকম ডটেড দিয়ে নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার দেখাও, তার মধ্যে ক্রোমোজোম গুলো অলমোস্ট এন্ডে তো পৌঁছেই গেছে, একদম অপোজিট পোলে রেস্ট নিচ্ছে, সেই অবস্থায় ছবিটা এঁকে দাও। এখানেও আঁকাগুলো ডাবল ইনভার্টেড ভি এঁকো, কারণ ক্রোমোজোম গুলো কমপ্লিট গেছে। দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ টেলোফেজ। টেলোফেজ 1 নিচে লেখো, টেলোফেজ 1, ওকে? And our next diagram will be cytokinesis 1, where two daughter cell will result along with their complete nucleus, where we may find a complete chromosome number 1, another complete chromosome number 2. Imagine the blue chromosome is chromosome number 2. So this is cytokinesis 1. এখানে ক্রোমোজোম গুলো কিন্তু ভেঙে ক্রোম্যাটিডে হয়নি, পুরো গোটা গোটা ক্রোমোজোম আছে। কিন্তু এই ছবিটার সাথে এই ছবিটার ডিফারেন্স কোথায় দেখো? মাদার সেল ছিল এ দা মাদার সেল, এটা ডটার সেল। কি ডিফারেন্স এসছে? এখানে কালো দুটো ছিল, এখানে একটা, এখানে ব্লু একটা, এখানে মাদার সেলের দুটো ছিল এক সময়। সো দ্য এন্টায়ার নাম্বার অফ ক্রোমোজোম, নট দ্য ক্রোম্যাটিড, নাম্বার অফ ক্রোমোজোম গেট হাফ। দ্যাটস ওয়াই দিস ডিভিশন অফ মিওসিস 1 ইজ নোন অ্যাজ রিডাকশনাল ডিভিশন। এখানে হ্রাস হয়, কমে, ক্রোমোজোম নাম্বার অ্যাকচুয়ালি এই স্টেপটায় কমে, পরেরটায় না।
মিওসিস 2 কিন্তু অলমোস্ট মাইটোসিসের মতো, অলমোস্ট। এবার আমাদের মাইটোসিসের নলেজ যদি সাইটোকাইনেসিসের এই জায়গাটাতে অ্যাপ্লাই করি, তাহলে তোমাদের বলা উচিত ছিল যে এই জায়গাটাতে স্যার ডিকন্ডেনসেশন হবে, ক্রোম্যাটিন মেটেরিয়াল গুলো খুলে যাবে, আবার এরপর তো আমাকে ইন্টারফেস রাখতে হবে। এইখানেই একটা বিরাট ডিফারেন্স আছে, ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস। মিওসিস 1 এর পরে ইন্টারফেজ হয় না, এটা ইন্টারকাইনেসিস লিখেছি, মা আমি শুরুতে ভুল করে ফেলেছিলাম, ইন্টারফেজ হবে, ইন্টারকাইনেসিস এবার হবে। ওই ছবিতে একদম প্রথমে ঠিক করো তো, এইবার যেটা আঁকবো সেইটাতে এই টার্মটা ইউজ হবে, ইন্টারফেস, ওটা নর্মাল ইন্টারফেস। কিন্তু সাইটোকাইনেসিসের পরে এই যে দুটো ডটার সেল তৈরি হলো, এরা ভবিষ্যতে কি একটা রেস্টিং ফেজ যাবে, তার মানে এরকম কিছু কয়েলিং আবার স্ট্রাকচার করবে, তারপর প্রোফেজ শুরু করবে? ইওর অ্যান্সার উইল বি নো। এখানে ডাইরেক্টলি এরপরে অল্প একটু রেস্ট আছে, নিয়ে প্রোফেজ 2 শুরু হয়ে যাবে। এরকম পুরো ম্যাগির বাটি হবে না, আর খুলবে না, সময় নষ্ট। ভেবে দেখো, এটা যদি আবার খোলে, আবার একটু পরে আবার কন্ডেন্স হতে হবে, কারণ আবার তো এই তো ডিভিশন শেষ হয়নি, এরপরে তো আবার মিওসিস 2 আছে, ঠিক কিনা বলো? তো কেন ও কষ্ট করে খুলবে, আবার সে পেঁচাতে হবে। এই স্টেজটা অলমোস্ট এরকমই থেকে যায়, সামান্য একটু টাইম নেয় যাতে প্রত্যেকটা ডটার সেল তার রিকোয়ার্ড কিছু এনজাইম গুছিয়ে নিতে পারে, কিছু সেল অর্গানেলিস যেগুলো জাস্ট রিডিউস হয়েছে তাদের একটু নাম্বার বাড়িয়ে নিতে পারে, তারপরে স্টার্ট ডেফিনেটলি আমায় বোর্ড খালি করতে হবে। আর তোমাদের কি করতে হবে, নেক্সট জায়গায় সাইটোকাইনেসিসে যে অবস্থায় আমরা ছবিটা ছাড়লাম সেখানে দুটো ডটার সেল ছিল, তার এক একটাকে নিয়ে এবার আমরা জার্নি স্টার্ট করি। দুখানা নিয়ে তো ছবিটাকে কমপ্লিট করার বা টেনে নিয়ে যাওয়ার দরকার নেই, একটাতে যা হবে আর একটাতেও তাই হবে। এটা after the end of first meiosis, this is the first daughter cell. Okay, সাইটোকাইনেসিস এর পর, সরি, হ্যাঁ, সাইটোকাইনেসিস 1 এর পর একটা খুব স্মল রেস্টিং ফেজ থাকে, that is not similar with that of interphase, rather this small span phase is known as interkinesis. এই কথাটা এখানে খুব ইউনিক, অনেক সময় ডিফারেন্স দেয়, what is the difference between interphase and interkinesis? এটা মনে রেখো, interkinesis is a very stationary phase found in between two successive meiotic division, between meiosis 1 and 2 only, এটা মাথায় রেখো। তো এরপরে সেলটা ঢুকবে কোন ডিভিশনে, প্রোফেজ 2। প্রোফেজ 2 কিন্তু আনলাইক প্রোফেজ 1, they are not differentiated into different subphase, then it will enter into metaphase 2, then it will enter into anaphase 2. Let's draw all the circle necessary for the completion of this diagram. Then telophase 2. In case of telophase, we need to show the cleavage. This is the formation of cleavage furrow, and thereafter we will find, or we will have two separate daughter cells. So come, let's start the journey in details now. What will happen in prophase 2? Remember all the subphases under meiosis 2. Now I am going to discuss about meiosis 2. After interkinesis, all the events are categorized under meiosis 2. All the differentiation or kind of changes takes place in the cell are quite similar or obey the phenomenon of mitosis. Same, কিছু নতুন নেই এখানে, আর কোনো নতুন টার্ম পাবে না like meiosis 1. So can you recall the different characteristic features of mitotic prophase? Some of those are disappearance of nuclear membrane, separation of centriole, right? These was the different features of mitotic prophase. But there is one difference. Tell me, who can tell me?
there is actually a very prominent single difference between mitotic prophase and meiotic prophase too. Who can tell me what is that very specific difference? হ্যাঁ, ক্রোমোজোম কন্ডেনসেশন হয় না, এটা ধরতে পারলে না কেন? এখানে তো কন্ডেন্সই আছে, এই কন্ডেনসেশনটা তো এখানে হবে না, এ তো গোছানোই আছে। এ কি আগের মতো সেই ম্যাগির বাটি হয়ে আছে? তুমি গোছাবে কাকে? এ তো রেডি। সো তোমাকে অল ইউ নিড জাস্ট শো দেয়ার নাম্বার রেসপেক্টিভলি, বাস রেডি। এখানে ক্রোমোজোমাল কন্ডেনসেশন হয় না, যার জন্য প্রোফেজ মাইটোটিক প্রোফেজটা লেন্দি, এটা একদমই শর্ট, কিছুই হয় না প্রায়, অলমোস্ট রেডি। তো এরপরের ঘটনা কি হবে? একদম এন্ড অফ দ্য প্রোফেজ 2 তে সেন্ট্রিওল গুলো অপোজিট প্লেস হয়ে অ্যাস্ট্রাল ফাইবার রেডিয়েট করবে। তো ধরে নিলাম নেক্সট ডায়াগ্রাম আমাদের আঁকতে চলেছি মেটাফেজ। মেটাফেজে কি হবে? কাইনেটোকোর মাইক্রোটিউবিউল গুলো হবে অ্যালং উইথ সাম পোলার মাইক্রোটিউবিউল অ্যান্ড অ্যাস্ট্রাল ফাইবার। তো সব দেখিয়ে দিলাম। এবার আমি কি করব বলো তো? এইবার মাত্র তো দুটো ক্রোম্যাটিড নিয়ে আমরা আঁকাটা আঁকছি, সো এখানে সময় লাগবে না আমাদের। এখানে একটা ক্রোমোজোম আঁকলাম, ওপরে একটা বড় ক্রোমোজোমটা আঁকলাম, এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই ক্রোমোজোমগুলোর দুটো এন্ডেই কাইনেটোকোর মাইক্রোটিউবিউলটা টাচ করেছে। এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফিচার, যেটা মেটাফেজ 1 এ মিসিং ছিল। খেয়াল করো, আবার খেয়াল করো, এক একটা ক্রোমোজোমকে দু সাইড থেকেই দড়িটা ধরে টানবে এবার। তাহলে এর পরের ছবি, বাকি মেটাফেজে যা যা ক্যারেক্টারিস্টিক্স মাইটোসিসে পড়েছো এখানেও সেম সেম বসিয়ে দেবে। Chromosomes are placed at the equator. This will happen. Kinetochore microtubule will try to bind with the chromosome from the both ends. সব ফিচার্স সেম সেম লিখতে হবে। এরপরের ছবি আমাদের, এটা গেল আমাদের মেটাফেজ 2। এটা মেটাফেজ কথাটা পুরো লেখো, না হলে মিওসিস বুঝবে। দেন অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 তে কি হবে? হ্যাঁ, retraction of microtubule, and along with the reducing microtubule, single inverted V will appear this time, which actually indicate the separation of chromatid from individual chromosome. So this is how the anaphase 2 may look like. Definitely একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যানাফেজ 1 and 2। কোশ্চেনটা লিখে নাও, সামনের দিন লিখে এনে দেখাবে, যে দেখাবে তারটা দেখে দেবো, বাকিরা এনজয় করো। অ্যানাফেজ 1 আর 2 এর ডিফারেন্স কিন্তু অনেক সময় আসে। ইনভার্টেড ভি ডাবল ছিল ওখানে, এখানে ইনভার্টেড ভি সিঙ্গেল আছে। আরো যদি কিছু ধরা পড়ে সেটা বানানোর চেষ্টা করো। কিছু বলবে? বলো, কি চেঞ্জ হলো? তাই? ও, কি বলবো বলো তো? তো এমনি তো অফ হয়নি, সবই তো অনই আছে, সবই অন আছে। এগুলো পেইড ভার্সন না কেনা অবধি ওরা দুষ্টুমি করেই যাবে। তো এটাকে কি ইন্ডিকেট করছে? যে ক্রোমোজোম গুলো, ক্রোম্যাটিড গুলো বিশেষ করে অপোজিট এন্ডে চলে যাচ্ছে। So how it will look like at the end of anaphase and during telophase? During telophase, reappearance of nuclear envelope takes place. So here we have drawn the reappearing nuclear membrane, and this is the single chromatids. টেলোফেজের শেষে কি হবে? নিউক্লিয়ার এনভেলপটা পুরো সলিড হয়ে যাবে, অ্যাস্ট্রাল ফাইবার আর দেখাই যাবে না, আর এই নিউক্লিয়ার ক্রোম্যাটিন মেটেরিয়াল গুলো তখন খুলে যাবে, আর কিন্তু কন্ডেন্স থাকবে, আর তাকার দরকারও নেই, কারণ এরপরে তো আর ডিভিশন নেই। তো এরপরের ছবিটাতে কি হবে? ডটার সেল উইথ ডিস্টিংক্ট নিউক্লিয়াস। ইন্টারউভেন ক্রোমোজোম। ডান।
তো একটা ডটার সেল থেকে at the end of meiosis দুটো ডটার সেল তৈরি হলো, and that also containing single set of homologous chromosome. ক্রোমোজোম রিডিউস হয়ে গেল, প্লাস একটা করে ক্রোম্যাটিড নিয়ে ডটার সেল তৈরি হয়ে গেল। এই পুরো জার্নিটাতে যে মিওসিসেরটা বোঝালাম আমি, প্রচুর ডিফারেন্স ডেফিনেটলি চোখে পড়েছে, মেইনলি মাইটোসিস আর মিওসিসের অ্যাসপেক্ট। আবার একদম লাস্টে যে আর একটা মেজর ডিফারেন্স বলে দেবো মাইটোসিস আর মিওসিসের, দারুণ ইন্টারেস্টিং একটা ডিফারেন্স। মাইটোসিসের যে ডটার সেলটা তৈরি হয় সে আবার ভবিষ্যতে মাদার হতে পারে না, টাইম নেবে, গ্রো করবে, আবার রেডি হয়ে যাবে। এর কিন্তু ফেট এখানেই শেষ। মিওসিসের ডটার সেল at the end of the meiosis from single mother cell they will generate 4 daughter cells. These 4 individual daughter cells can't ever be mother anymore. তাহলে এর ফেট কি? আইদার ফিউজ হবে ডিউরিং ফার্টিলাইজেশন, স্পার্ম বা ওভাম, এটা যাই হোক, এটা মিওসাইট তো তৈরি হয়েছে। at the end of the meiosis কি তৈরি হয়? মিওসাইট। মিওসাইট, what are the different myocytes? Spermatocytes, oocytes. So these are nothing but gamete. এর ভবিষ্যৎ কি? আইদার নষ্ট হয়ে যাবে, আর নয়তো যদি ফার্টিলাইজেশনে ফিউজ হয় দে মে প্রডিউস দ্য বেবি ফর দ্য নেক্সট জেনারেশন। এর কোনো ইন্ডিভিজুয়াল ফেট নেই, অল্প। মানে মিওসিসে যে সেলটা ফার্স্ট ডিভিশনে ঢোকে তার ডটার সেল সমেত সে মারা যাবে, নষ্ট হয়ে যায়, বা তার অল্টারনেটিভ ফেট যদি সে ফার্টিলাইজেশনে ফিউজ হয়, নিষেক যাকে বলে, তাহলে সেটা পরের জেনারেশনে বেবি রেজাল্ট করবে ইন সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম, দ্যাট মে বি প্ল্যান্টস অর অ্যানিমাল। এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস।